দিকে অবশেষে বন্ধ হতে যাচ্ছে ইসলামী ব্যাংক। গ্রাহকরা পাবে না তাদের একটা টাকাও। এরই মধ্যে দুপুরে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান দেশ ছেড়ে পালিয়ে গেলেন। উত্তল সারা দেশ সংসদ ভবন ঘেরাও করেছে ইসলামী ব্যাংকে টাকা রাখা গ্রাহকরা। এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, ওলামা গ্রাহকদের আসলে বক্তব্যটা কি জানাবেন আমাদেরকে? শাকিল, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, ইসলামী ব্যাংক কিন্তু গত 2-3 বছর ধরেই দেউলিয়ার পথে হাঁটছিল। গ্রাহকরা তাদের একটা টাকাও পাচ্ছিল না, বা আশানুরূপ যে টাকা পাওয়ার কথা নিজেদের টাকা, সেই টাকা কিন্তু পাচ্ছিল না। হঠাৎ করেই এই এক সপ্তাহ আরও ভয়াবহ হয়ে ওঠে। এটিএম মেশিনে টাকা নেই, গ্রাহকরা টাকা তুলতে গেলে টাকা নেই। বিভিন্ন দিক দিয়ে নতুন করে আবারও ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করা হয়। তবে এই চেয়ারম্যানের হাতে পড়ার পরেই ইসলামী ব্যাংক একেবারেই বন্ধ হয়ে গেল, কারণ সে অনেক টাকা গড়মিল করেই দেশ ছেড়ে পালিয়ে গেলেন। প্রতিষ্ঠা লগ্ন থেকেই ইসলামী ব্যাংক থেকে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। 2017 সালে নতুন পরিচালনা পর্ষদ আসার পরও তা বন্ধ হয়নি। যাদের পিয়ন থেকে শুরু করে বেশ কজন কর্মচারীর নামে কাগজে প্রতিষ্ঠান বানিয়ে হাজার হাজার কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংক লুটে এস আলমের সঙ্গে হাত মিলিয়েছে 3 নিরীক্ষা প্রতিষ্ঠান, একনাবিন, হাওলাদার ইউনুস অ্যান্ড কোম্পানি এবং খান ওয়াহাব রহমান কোম্পানি। বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজারের তথ্যে দেখা যায় ইসলামী ব্যাংকের মোট শেয়ার 161 কোটি, যার মধ্যে এস আলম গ্রুপ একাই নিয়ন্ত্রণ করছে 131 কোটি 35 লাখ 99 হাজার শেয়ার। নেই ইসলামী ব্যাংকের কোনো এটিএম বুথে। চরম ভোগান্তিতে গ্রাহকরা। বিভিন্ন বুথ ঘুরেও টাকা তুলতে না পেরে ক্ষুব্ধ তারা। অন্য ব্যাংকের বুথেও টাকা পাচ্ছেন না ইসলামী ব্যাংকের গ্রাহকরা। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম। এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দেব। দর্শক, অনেক দিন ধরে ইসলামী ব্যাংকের এই ভোগান্তি শেষে অবশেষে তারা স্বীকার করেই নিয়েছে তারা দেউলিয়া হয়ে গেছে। দর্শক, রীতিমতো ইসলামী ব্যাংকে এটিএম বুথ এবং তাদের ব্যাংকে গিয়ে গ্রাহকরা টাকা না পেয়ে তাদের উপর হামলা চালায়। রীতিমতো সংসদ ভবন পর্যন্ত আজকে কেঁপে উঠেছে। দর্শক, অবশেষে ইসলামী ব্যাংকের সকল কার্যক্রম স্থগিত করা হলো এবং তাদেরকে বন্ধ করা হলো। গ্রাহকরা পর্যন্ত একটা টাকা পাবে না বলে ঘোষণা দিয়েছে। দর্শক, যারা এতদিন কোটি কোটি লক্ষ লক্ষ টাকা রেখেছে তাদের টাকা সম্পূর্ণভাবে মার খেয়ে গেল। দর্শক, কথা বাড়াচ্ছি না, সারা দেশে ইসলামী ব্যাংকের যেই পরিমাণ ভোগান্তি শুরু হয়েছে সে বিষয়ে আমরা শুরুতে কিছু ভিডিও ক্লিপ দেখে আসি, কিছু নিউজ প্রতিবেদন দেখে আসি, তারপর আপনাদের বিস্তারিত জানাবো যে কিভাবে বন্ধ হলো এবং বন্ধ বিষয়ে ইসলামী ব্যাংক যে বন্ধ হলো সে বিষয়ে পরিচালকরা কি ঘোষণা দিল। দর্শক, এরই মধ্যে নতুন যেই পরিচালককে নিয়োগ দেওয়া হয়েছিল সেও কিন্তু পালিয়ে গিয়েছে। সব মিলে খুবই ভয়াবহ একটা ব্যাপার। কথা বলাচ্ছি না, চলুন বিস্তারিত দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন যে আসলে এই টাকা চোরের পিছনে কাদের হাত আছে এবং যারা এই কাজ করেছে তাদের কি ধরনের শাস্তি দেওয়া উচিত। তো দর্শক, চলুন দেখে আসি। নেই ইসলামী ব্যাংকের কোনো এটিএম বুথে। চরম ভোগান্তিতে গ্রাহকরা। বিভিন্ন বুথ ঘুরেও টাকা তুলতে না পেরে ক্ষুব্ধ তারা। অন্য ব্যাংকের বুথেও টাকা পাচ্ছেন না ইসলামী ব্যাংকের গ্রাহকরা। জরুরি প্রয়োজনে টাকা না পেয়ে বিপাকে পড়েছেন অনেকে। ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক লেনদেন। যদিও ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন রোববার থেকেই এটিএম এর স্বাভাবিক সেবা পাবেন গ্রাহকরা। নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয় ইসলামী ব্যাংকে। নিয়োগ বাতিলের দাবিতে চলতি মাসের শুরু থেকেই কর্মসূচি পালন করছেন সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনকারীরা। কঠোর অবস্থানে বাংলাদেশ ব্যাংকও। বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও তর্কে জড়িয়েছেন সরকারি এবং বিরোধী দল। এদিকে ইসলামী ব্যাংকের এই অস্থিরতাই আতঙ্ক ছড়িয়েছে গ্রাহকদের মাঝেও। ব্যাংকে রাখা আমানত তুলে নিচ্ছেন অনেকে। টাকা তোলার চাপে তারল্য সংকটে পড়েছে ব্যাংকটি। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে চাওয়া হয়েছে 10,000 কোটি টাকার তারল্য সহায়তা। তারল্য সংকটের চাপ পড়েছে ইসলামী ব্যাংকের এটিএম বুথেও। শনিবার সরেজমিন ঘুরে দেখা গেছে কোনো বুথেই টাকা নেই। এতে বিপাকে পড়েছেন সাধারণ গ্রাহকরা। আমি আসছি টাকা উঠেছে, এখানে পাই নাই। তারপরে গেছি পল্টনে গেছি, তারপরে আপনাদের যে ইয়াতে গেছি গুলশানে গেছি, এখানেও গেছি যে মগবাজারে, আমি কোথাও পাচ্ছি না টাকাটা। এখন আমি টাকাটা রাখি ব্যাংকে, একটা বেকায়দায় আছি, কারণ আমার প্রয়োজনের সময়টা আমি টাকাটা পাচ্ছি না। একটা হয়রানি আর কি যা হয়। বিহাইন্ড দ্য সিন কে আছে না আছে এটা আমরা জানতে চাই না। আমরা গ্রাহক, আমরা সেবা দরকার।
তাহলে যদি এটা যদি টাকা না থাকে তাহলে এটা বন্ধ করে দেওয়া হোক। বৌদ্ধমন্দির ব্রাঞ্চে গেলাম, বুথে গেলাম, বাসাবো বুথে গেলাম, ওইখান থেকে পাইলাম না দেখে আমি ভাবলাম হয়তো ইসলামী ব্যাংক হাসপাতালের পাশে যেটা সেটা যেহেতু জরুরি সেবা চালু থাকে তো মানুষের টাকার প্রয়োজন হতে পারে, এখানে আসলাম, তো এইখানেও আমি টাকা পাচ্ছি না। অন্য ব্যাংকের বুথে গেলেও সেবা পাচ্ছেন না ইসলামী ব্যাংকের গ্রাহকরা, ফলে তাদের ভোগান্তি এখন চরমে। আমি 4-5টা বুথে গেছি, একটা বুথেও পাইনি। অন্য কোনো ব্যাংকে যাচ্ছি, সেখান থেকে আগে আমি একসাথে 10,000 বা 15,000 বা 20,000 উঠাতে পারতাম। এখন আমি 5,000 দিচ্ছি, তা উঠতেছে না, 2,000 দিচ্ছি, তা উঠতেছে না। ইসলামী ব্যাংক যেই ব্যাংকগুলোর সাথে কোলাবোরেশন করে কাজ করে সেই ব্যাংকগুলো থেকেও আমরা টাকা পাচ্ছি না। এদিকে ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি জানিয়েছেন, দরকার না হলেও আতঙ্কে অনেকেই টাকা তুলে নিচ্ছেন, যে কারণে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছে। তবে রোববার থেকেই গ্রাহকরা স্বাভাবিক সেবা পাবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি। সারা দেশে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ইসলামী ব্যাংকে টাকা উত্তোলনের একটা গিরিপ পড়ছে, তো সেটার কারণে স্বাভাবিকভাবে আমাদের ক্যাশে একটু চাপ সৃষ্টি হয়েছে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে গত 1 জুন থেকে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলন চলছে। এরই ধারাবাহিকতায় বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। এ সময় তারা বর্তমান পর্ষদ পুনর্গঠন ও নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তের দাবিও জানান। এদিকে ব্যাংকার্স সভায় গভর্নরের কাছে ইসলামী ব্যাংকের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ব্যাংকাররা। বিষয়টি রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে জানিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন গভর্নর। ব্যাংকিং সেক্টর ইস্যু আছে বলে মনে হয় না। গভর্নর সাহেবও বললেন এটা পলিটিক্যাল ইস্যু হয়ে গেছে, তো পলিটিক্যাল ইস্যু সলভ করার জন্য গভর্নর সাহেবই তো বেস্ট পারসন এখানে। তো বিকজ তিনি দেশের গভর্নর, সো হি মাস্ট বি হ্যাভিং অ্যাক্সেস টু দ্য অনারেবল প্রাইম মিনিস্টার অলসো। গত 24 মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ডক্টর এম জোবাইদুর রহমান। একই দিনে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ।
একটা গোষ্ঠী অভিযোগ করছে যে অবৈধ হস্তক্ষেপ করা হচ্ছে। ইসলামী ব্যাংকে আমরা এসে একটি বোর্ড পাই, যেই বোর্ডটি অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত। এখানে 5 জনের একটি বোর্ড ছিল। এর মধ্যে একজন সদস্যের ব্যাপারে কিছু অনিয়মের অভিযোগ আসে। আমরা তাকে বদলাই হচ্ছে মার্চ মাসের 16 তারিখে। এর বাইরে আমাদের কোনো কার্যক্রম ছিল না। এবং ইসলামী ব্যাংকে আমরা কোনো লোনের জন্য বলি না, কাউকে বদলির জন্য বলি না, কাউর প্রমোশনের জন্য বলি নাই, এই অভিযোগ নাই। কিন্তু সোশ্যাল মিডিয়া গরম যে অবৈধ হস্তক্ষেপ করছে সরকার। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সো এখন যেটা হয়েছে যে আমাদের ঈদের আগের দিন সকাল থেকে দেখলাম স্লোগান হচ্ছে যে চেয়ারম্যানের পদত্যাগ চাচ্ছে। তৎকালীন যিনি চেয়ারম্যান ছিলেন উনি বিকালে পদত্যাগ করেন। সো স্বাভাবিকভাবে এখানে যেহেতু 5 জনের বোর্ড আর একটা সিস্টেমিক ব্যাংকে আসলে বোর্ড এই মিনিমাম 5 জন ছাড়া এটা চলবে না। তো আমাদের তাৎক্ষণিক একটা নিয়োগ দিতে হয় খুব অল্প সময়ের মধ্যে, যেটা আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল। অল্প সময়ে আমরা নিয়োগ দিই। এরপর থেকে দেখলাম যে এর মানে অস্থির করার একটা প্রচেষ্টা আছে। সো আমরা আশা করছি যে বাংলাদেশ ব্যাংকে আমাদের কিছু নিয়ম কানুন আছে, কিছু টুলস আছে, সেই টুলসগুলো আমরা প্রয়োগ করব আগামী কয়েকদিনের মধ্যে। এটাতে আমার মনে হয় না যে যারা আমানতকারী তাদের কোনো অসুবিধা হবে। তারা তাদের আমানত যে কোনো সময় ফ্রিলি তুলতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। কয়েকটি তথ্য দিয়ে রাখি আমি। জুলাই 2024-এ ইসলামী ব্যাংকের এডি রেশিও ছিল আসলে 93-র মতো, কিন্তু অত্যন্ত অস্বাভাবিকভাবে আমরা মার্চে এসে দেখলাম 97-98, অর্থাৎ ডিপোজিটের প্রায় 97-98। তো আমরা ওনাদেরকে কমাতে বলি যে এটা তো আমাদের ইসলামী ব্যাংকে হাইস্ট লিমিট হচ্ছে 92। সো এইটা তো স্বাভাবিক, আমাদের স্ট্যাবিলিটির জন্য বলতে হয়, কিন্তু এটা না কমে এখন এটা প্রায় 98-এর মতো আছে। সো আমার মনে হয় না যে ইসলামী ব্যাংক নিয়ে কোনো সমস্যা হবে সামনে, কারণ অ্যাজ পার রুলস আমরা যেটা হয়, এবং আমি মনে করি ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট সেই কাজগুলো করছেন এবং করবেন, এবং ইসলামী ব্যাংকের বোর্ডও আমার ধারণা এই ব্যাপারে সজাগ আছেন, তারা কাজ করবেন। আর আমাদের কাছে যেই সাপোর্টগুলো দিতে হয়, ইমার্জেন্সি লিকুইডিটি সাপোর্ট, সেগুলো আমরা দিব। ফলে এটা নিয়ে আমার মনে হয় না খুব একটা সমস্যা আছে। যেটা সার্বিকভাবে সবাইকে বুঝতে হবে যে আমাদের প্রায় 1/3 ডিপোজিট চুরি হয়ে গেছে। তো এইরকম একটা ব্যাংকিং সিস্টেমকে স্ট্যাবিলাইজ করতে সবাইকে ধৈর্য ধরতে হবে, এবং আমি সমস্ত জনগণের সহযোগিতা চাই, ডিপোজিটারের সহযোগিতা চাই, এবং আমরা পর্যায়ক্রমে দেখবেন আপনারা দীর্ঘদিন জমে থাকা প্রবলেমও ইনশাল্লাহ আগামী সপ্তাহ বা পরের সপ্তাহ থেকে কয়েকটা এনবিএফআই নিয়ে প্রবলেম আছে, আমাদের সমাধান প্রক্রিয়া শুরু হচ্ছে। যেটা 12 বছর ধরে যেই আমানতকারীরা টাকা পাচ্ছিল না, ইনশাল্লাহ দেখবেন যে আগামী 1 বা 2 সপ্তাহ পরে সেই এনবিএফআই গুলো নিয়েও আমাদের। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামতকে একটু কমেন্টে জানাবেন। আশা করি সম্পূর্ণ নিউজ এবং সম্পূর্ণ প্রতিবেদন দেখেছেন। তাহলে এখন এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাইব। আর হ্যাঁ, পরবর্তীতে থেকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আসতেছে, যেটা এই ভিডিওতে আপনাদের দেখানোর কথা ছিল, তবে সময় সংক্ষেপের কারণে দেখাতে পারিনি, এজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সেগুলো আরও গুরুত্বপূর্ণ, সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন। তো দর্শক, একটি কমেন্ট করে সামাজিক কাজে লেগে পড়ুন। সেই সামাজিক কাজটা হলো ভিডিওটি শেয়ার করে দিন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।